সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে একটি হত্যা মামলা করা হয়েছে। যাকে খুন করার অপরাধে তার নামে হত্যা মামলা করা হয়েছে, যাকে শেখ হাসিনা খুন করেছেন বলে হত্যা মামলা করা হয়েছে, সেই লোকটি জীবিত। সেই লোকটি নিজেই এবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন তার স্ত্রী টাকার জন্য তাকে মৃত বলে শেখ হাসিনা সহ আরো বেশ কয়েকজনের নামে হত্যা মামলা দিয়েছেন। এদিকে আপনারা জানেন শেখ হাসিনার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যাপারে আইজিপি কে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে। তার বিরুদ্ধে এরই মধ্যে 200-রও বেশি মামলা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হত্যা মামলা বলা যায়, রাষ্ট্রদ্রোহিতার মামলা। এখন বর্তমান সরকার চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ নিশ্চিত করা হোক। কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, বা বর্তমানে যদি আমরা আদালত চত্বরের কথা বলি, আপনারা জানেন আদালত চত্বরে আওয়ামী লীগের যারা গ্রেফতারকৃত নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা যখন যান তাদের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে। আদালত চত্বরে তারা হামলার শিকার হন। একটা জিনিস বলতে চাই, যারা নিরপেক্ষ দর্শক রয়েছেন, যারা আমার দর্শক অনেক হয়তো আওয়ামী লীগ করেন, আমার অনেক কথা হয়তো বা তাদের ভালো লাগে না, যারা বিএনপি করেন আমার অনেক কথা হয়তো তাদের ভালো লাগে না, কিন্তু যারা নিরপেক্ষ তারা হয়তো বা বুঝবেন, একজন আসামি তিনি যতই ঘৃণিত অপরাধী হন না কেন, তিনি যখন আইনের আশ্রয় নেন, তিনি যখন আইনের আশ্রয়ে চলে যান, তখন কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, তাকে দিতে বাধ্য। এবং একজন অপরাধী তিনি যতই ঘৃণিত অপরাধী হন না কেন, ন্যায় বিচার পাওয়া তার হক, তার অধিকার। তিনি অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আদালত সেটা বলবেন। আপনি কোনোভাবেই আদালত চত্বরে তার উপরে হামলা করতে পারেন না, ডিম ছুঁড়ে মারতে পারেন না। আদালত চত্বরের যখন এই অবস্থা, যখন আবার গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে, এই খবর কি আপনার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে? এই খবর ইন্টারন্যাশনাল মিডিয়াও খুব গুরুত্ব সহকারে প্রচার করবে বা করছে। এই যে এই নিউজটা যখন ইন্টারপোলে যাবে, তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতে সাহায্য করবে বলে মনে হয় আপনাদের কাছে? শেখ হাসিনা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অনেকগুলো মামলার আসামি, তিনি নিশ্চয়ই অনেক অপরাধ করেছেন, কিন্তু আদালত চায় প্রমাণ। আমি, আপনি, আপনারা আবেগের বশে অনেক কিছু বলি আমরা, কিন্তু আদালত আবেগ দিয়ে বিচার করে না। আদালত প্রমাণ ছাড়া কোনো কথা বলবে না। প্রমাণ ছাড়া আপনি কাউকে খুনি বলতে পারবেন না, প্রমাণ ছাড়া আপনি কাউকে চোর বলতে পারবেন না, যতক্ষণ না সেটা আইনিভাবে প্রমাণিত হয়। ইন্টারপোল কিন্তু এক্ষেত্রে এই গ্রাউন্ডগুলো বিচার করবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন। যে মানুষটি পালিয়ে রয়েছেন, অন্য দেশে অবস্থান করছেন, তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে স্বদেশে ফিরিয়ে দেয়া হয়, সেক্ষেত্রে ওই মানুষটি স্বদেশে গিয়ে বিচারের মুখোমুখি হলে তিনি কি আদৌ ন্যায় বিচার পাবেন? এই গ্রাউন্ডগুলো কিন্তু তারা খুব ভালোভাবে বিচার করেন। ইন্টারপোলে শুধু আপনি অ্যাপ্লাই করলে হবে তা না, ইন্টারপোলের কাছে আপনাকে প্রমাণ দাখিল করতে হবে। ইন্টারপোল প্রমাণ পাওয়ার পরে ওই আসামি যে দেশে রয়েছে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করবে। এখন সেই দেশের সরকার কি আসলেই সেই আসামিকে তার নিজ দেশে ফেরত পাঠাতে ইচ্ছুক? এখানে শুধুমাত্র সরকার ইন্টারপোলের কাছে চেয়েছে, ইন্টারপোল ভারতের উপর খবরদারি করে শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দিবে, ব্যাপারটা আসলে অতটা সহজ অঙ্ক নয়। ইন্টারপোল প্রথমে নিজের বিচার করবে, এই অপরাধী আসলে কতটুকু অপরাধ করেছে, ওই অপরাধীর নিজ দেশে বিচার ব্যবস্থা কেমন, ওই অপরাধী কোনো ধরনের নিজের দেশে ফিরিয়ে নেওয়া হলে, ফিরিয়ে দেয়া গেলে তাকে তিনি অন্যায়ের শিকার হবেন কিনা, জুডিশিয়াল কিলিং এর শিকার হবেন কিনা তিনি। এটা নিশ্চিত হওয়ার পরে তখন ওই দেশে অনুরোধ করবে, যে দেশে ওই আসামি রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে তারা কথা বলবে, সেই দেশ
ওই আসামির নিজ দেশের সঙ্গে তারা কথাবার্তা বলবে। তাদের নিজেদের মধ্যেও তো অনেক চুক্তি রয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যে চুক্তি করেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। সেই চুক্তিতেও কিন্তু বলা হয়েছে, হ্যাঁ তারা ওই চুক্তি অনুযায়ী তারা হয়তো শেখ হাসিনাকে তারা ফেরত দিতে পারে, কিন্তু এখানে তবে রয়েছে, কিন্তু রয়েছে। শেখ হাসিনাকে আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা, এই ব্যাপারগুলো বা এই মামলাগুলো রাজনৈতিক কিনা, এই ব্যাপারগুলো এখানে অনেক বড় ভূমিকা পালন করবে। এবং এই যে শেখ হাসিনার নামে মামলা হলো এত এত বেশি, হত্যা মামলা হলো, যে লোকটা হত্যার শিকার হয়নি, যে লোকটা দিব্যি বেঁচে রয়েছে, সেই লোকটা তো হত্যার শিকার হয়নি। তাহলে শেখ হাসিনাকে কেন, কোন ভরসায় ইন্টারপোল বাংলাদেশের কাছে ফেরত দিবে? শেখ হাসিনাকে কোন ভরসায় ভারত বাংলাদেশের কাছে ফেরত দিবে? এই যে এত এত মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের যে একটা প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটাকে আমার কাছে মনে হয় বাধাগ্রস্ত করছে। একজন মানুষের বিরুদ্ধে আপনি যদি মামলা করেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেই অভিযোগে আপনি মামলা করেন, সেই অভিযোগে আপনি তাকে জেলে ভরতে পারবেন, তার শাস্তির ব্যবস্থা করতে পারবেন। কিন্তু আপনি তার বিরুদ্ধে যদি আপনি 200-300 মামলা করে ফেলেন, তখন এটা আসলেই রাজনৈতিক হয়রানি বলে অনেকের কাছে প্রতীয়মান হয়। আপনি তাহলে শেখ হাসিনা এরকম ভাবে বিচার করতে পারবেন না। এরকম বিচার আসলে করা যাবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। কারণ বর্তমান সরকারের যে নানান পরিস্থিতি দেখা যাচ্ছে, সবকিছু মিলিয়ে বর্তমান সরকার যে খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে সেটা কিন্তু নয়। বর্তমান সরকারের 4 জন উপদেষ্টা, এর মধ্যে সাধারণ মানুষ দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। হ্যাঁ, কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন ছিল। আজকে স্বাস্থ্য উপদেষ্টা তিনি হেনস্থার শিকার হয়েছেন, পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, সেখানে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। নাহিদ ইসলাম তিনি গতকালকে জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে তাকে কটু বাক্য শুনতে হয়েছে। আসিফ নজরুল সাহেব তিনি জেনেভায় গিয়ে সুইজারল্যান্ডে, সেখানে তিনি এয়ারপোর্টে তিনি আওয়ামী লীগের লোকজন দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্যারিসে গিয়ে তিনি সেখানে হেনস্থার শিকার হয়েছেন। মাত্র 3 মাস সময় অতিবাহিত হয়েছে বর্তমান সরকারের। রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু যে খুব বেশি সহযোগিতা করছে বর্তমান সরকারকে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে খুব তাড়াতাড়ি যেন নির্বাচন দেয়া হয়, বাট বর্তমান সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে ইচ্ছুক নন। তারা চান আগে সংস্কার, হয়তো এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত তারা করতে চান। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বাংলাদেশের অন্যতম প্রধানতম রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো তারা যারা ক্ষমতার বাইরে গত 1.5 দশক ধরে, তারা কেন বর্তমান ইউনূস সরকারকে এত সময় দিবে ক্ষমতায় থাকতে? তারা নিজেরা ক্ষমতায় না গিয়ে তাদের প্রধানতম শত্রু শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এখন যদি তাদের আবার নতুন শত্রু তৈরি হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি তাদের নতুন শত্রু হয়ে যান, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা যদি এই রাজনৈতিক দলগুলো শত্রু বনে যান, তাহলে রাজনৈতিক দলগুলো কেন সেটা সহ্য করবে? তারা তো ক্ষমতার বাইরে রয়েছে, তারা তো অপেক্ষায় ছিল কবে শেখ হাসিনার পতন ঘটে, কবে তারা ক্ষমতা গ্রহণ করেন। সুতরাং সামনে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার আদৌ বিচার হবে কিনা তাও বোঝা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার কল রেকর্ড আমরা কিছুদিন পর পাই। তিনি বলেন, তিনি তো ঘোষণায় দিয়েছেন, তিনি বলছেন তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, চলে আসবেন তিনি যে কোনো মুহূর্তে, এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে না। পরিস্থিতি দেখে অনেক নেগেটিভ ভাইব পাওয়া যাচ্ছে। সমন্বয়করা হতাশ হয়ে যাচ্ছেন, তাদের মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে, বিভক্তি দেখা যাচ্ছে। সুতরাং এই সরকার যত বিভক্ত হবে, জনগণ থেকে যত দূরে সরবে, তত এই সরকার বিরোধী শক্তি যারা তারা বেশি সুবিধা পাবে। অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য, এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান 80% মানুষ। হ্যাঁ, 80% মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান। আমি আমার ইউটিউব চ্যানেল একটি জরিপ দিয়েছিলাম 2 দিন আগে, এখনো পুরোপুরিভাবে 2 দিন হয়নি, মানে 48 ঘন্টা হয়নি। আমি ভিডিওটি করছি দুপুরে, রেকর্ড করছি। এই সময়ের মধ্যে এই জরিপে অংশ নিয়েছেন 60,000 মানুষ, মানে 60,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। এবং এই 60,000 মানুষের মধ্যে 80% মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। আমার এই জরিপটিতে খুবই সিগনিফিকেন্ট কিছু ঘটনা রয়েছে, আমি যেটি বলছি বা বলবো।
এই জরিপটিতে আমি 4টি দল দিয়েছিলাম, বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দল। আমি এই জরিপে প্রথমে দিয়েছি বিএনপি, এরপরে দিয়েছি জামাত ইসলাম, এরপরে দিয়েছি জাতীয় পার্টি, এরপরে দিয়েছি আওয়ামী লীগকে। কেন দিয়েছি, এর আগের জরিপগুলোতে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নাম উপরের দিকে ছিল, এবং তখন আমার মনে হয়েছে কি আওয়ামী লীগের নাম উপরের দিকে থাকাতেই কি মানুষ আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে। এই কারণে এই জরিপটিতে আমি আওয়ামী লীগের নাম একেবারে নিচে দিয়েছি। প্রথমে দিয়েছি বিএনপির নাম, সেকেন্ডে রেখেছি আমি জামাত ইসলামের নাম, থার্ডে রেখেছি জাতীয় পার্টি, ফোর্থ নম্বরে হচ্ছে আওয়ামী লীগ। এবং ইউটিউবের এই জরিপে আসলে 4টার বেশি অপশন অ্যাড করা যায় না, যদি অপশন অ্যাড করা যেত আমি আরো কয়েকটি দলকে অ্যাড করতাম এখানে। আশ্চর্যজনকভাবে 60,000 মানুষের মধ্যে 48,000 মানুষ তারা আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছেন। বিএনপিকে চাইছেন মাত্র 9% মানুষ, এবং আশ্চর্যজনকভাবে বিএনপির চাইতেও জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন আরো 1% মানুষ বেশি। জামাত ইসলামীকে চাইছেন ক্ষমতায় 10% মানুষ, আর বরাবরের মতো জাতীয় পার্টি এখনো পর্যন্ত সকল জরিপে তারা মাত্র 1% মানুষের ভোট পেয়েছেন। এই জরিপটিতে 2700 মন্তব্য পড়েছে, 5300 রিয়াকশন পড়েছে, 60,000 মানুষ এই জরিপটিতে অংশ নিয়েছেন, যেটা এর আগের জরিপে ছিল 45-50,000, এবার আরো একটু বেশি মানুষের আনাগোনা হয়েছে এখানে। আমি একটু মন্তব্য পড়তে চাই, সেই মন্তব্য আমি কোনোভাবেই ফিল্টার করে পড়বো না। আর আপনারা জানেন যেখানে 80% মানুষ নৌকাকে চাইছে, আওয়ামী লীগকে চাইছে, সুতরাং 80% মন্তব্যে নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষেই যাবে এবং আওয়ামী লীগের কমেন্টগুলোই হওয়ার কথা। এবং আমি তাও কিছু মন্তব্য পড়ছি, অনেক মন্তব্য, 2700 কমেন্ট, এগুলো সব তো পড়া সম্ভব নয়, সব পড়ে ভিডিও করা সম্ভব নয়, বড় হয়ে যাবে অনেক। প্রথম যে মন্তব্য আমি পেয়েছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, অনুশোচনায় ভুগছি, সরি শেখ হাসিনা। এই মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়িয়েছেন, আওয়ামী লীগকে যারা চাইছেন, তাদের বেশিরভাগই মন্তব্য এরকম: আগেই ভালো ছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, আন্দোলনে গিয়ে ভুল করেছি, আমরা প্রতারিত হয়েছে। মোটা থেকে এই 4টা বাক্য দিয়েই তারা নৌকার পক্ষে আবারও ভোট দিতে চাইছেন, তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন, তারা আবারও নৌকাকে চাইছেন, তারা মনে করছেন যে তারা ভুল করেছেন। জানি না তাদের এই মতিভ্রম কেন হলো, বা তারা কোন ধরনের অনুশোচনায় ভুগছেন জানি না। একজন লিখেছেন, 5 তারিখের আগে শেখ হাসিনাকে স্বৈরাচার মনে হতো, এখন মনে হচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার। তিনি বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা চলছে, এক এক সময় এক এক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, এই সমস্যাগুলোকে ইঙ্গিত করে তিনি বলছেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার, কারণ শেখ হাসিনার সময় তিনি মনে করছেন এই ধরনের অস্থিরতা সমাজে ছিল না। একজন বলেছেন, আমরা কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। একটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুব বড় কমেন্ট, একটু পড়তে চাই। তিনি বলেছেন, আমার পরিবারের 9টা ভোট, 9টা ভোটে নৌকায় দেব, অথচ এখানে এখন একটা ভোট দেওয়ার সুযোগ হলো। তাহলে বুঝে নেন অনলাইনের বাইরেও কত ভোট আছে। অলরেডি আশেপাশে কান রাখলে শোনা যাচ্ছে, আগেই ভালো ছিলাম। এই যে এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজেও আমার একই রকম ধারণা। ওনার যেই মন্তব্য, সেই মন্তব্য উনি কেন করেছেন সেটা আমি বুঝতে পারছি। কারণ আমারও ধারণা যে আওয়ামী লীগ যেহেতু রাজপথে নেই, তাই তারা অনলাইনে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা দেখলাম যে এই জরিপ বা এই ধরনের জরিপগুলোতে বিএনপির জয় জয়কার বা জামাত ইসলামের জয় জয়কার, এবং আওয়ামী লীগের শোচনীয় পরাজয় করতো প্রতিটি জরিপে। ঠিক যে মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সিনারিও থেকে আওয়ামী লীগ আউট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে বলা যায় যারা আওয়ামী লীগ সমর্থক তারা সবাই যেন অনলাইনে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়লো আওয়ামী লীগের পক্ষে। এবং যেটা আমার মনে হয় পর্যবেক্ষণে, হয়তোবা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এখন খুব একটা নেই বলে তারা এখন অনলাইনে তাদের খুব বেশি পরিমাণে জোর দিচ্ছেন। তবে এখানে উনি আরেকটা কমেন্ট যেটা করলেন যে তার পরিবারে 9 জন সদস্য রয়েছেন, সুতরাং 9টা ভোট, তিনি অনলাইনে একটা ভোট দিয়েছেন। তিনি বলছেন যে
কান পাতলে চারপাশে নৌকা নৌকা শোনা যায়। আমি ওনার কমেন্টটা পড়ি, আমি এখন আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো একটা এপিসোড চালু করতে পারি, জনতার কথা, জনতার জরিপ, জনতার বক্তব্য বা জনতার রায়, যেখানে আমি প্রতিদিন হয়তো একটা এপিসোড রাখতে পারি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে চাইবো, সেখানে তারা কোন দলকে ভোট দেবেন, যেহেতু নির্বাচনও হয়তো বা সামনে হবে, এবং কোন দলকে তারা চাইবেন। এবং সেই ভিডিওগুলো এমন হবে না যে আমি একেবারেই নৌকার পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি, বিএনপির পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিব না, তা নয়। একেবারে আমি রেখে দিব এবং আপনারা তখন সেটা দেখতে পাবেন, এবং আমার মনে হয় সেটাও করা উচিত। তাহলে অনলাইনে বাদ দিয়ে অফলাইনে মানুষ বা বাস্তবিক অর্থে মানুষ আসলে কি চাইছে, কোন ধরনের পরিবর্তন চাইছে, কোন মানুষকে চাইছে, সেটা তখন আমরা বুঝতে পারবো। বা আরেকটা জিনিস করা যেতে পারে, আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি আমার কমিউনিটির এখানে, সেখানে কি আপনারা ভিডিও পাঠাতে পারবেন যে আপনারা কোন দলকে ভোট